দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথে দেশের পথের বন্ধুরা, আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। গত দুপর্বে আপনারা দেখেছেন কুমিল্লা জেলা। আরও অনেক কিছু দেখাবার আশায় আজও আমরা আছি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসের অন্যতম জেলা কুমিল্লায়। প্রাচীনকালে কুমিল্লা ছিল সমতট রাজ্যের অন্তর্গত। এখানে বিভিন্ন সময় রাজত্ব করেছেন গুপ্ত বংশ, লোকনাথ বংশ, বৌদ্ধদেব বংশ, চন্দ্র রাজবংশ, সেন বংশ, পাল বংশ সহ অনেক রাজবংশ। পাঠান, বারোভূঁইয়া, মুঘল, সুলতানি, নবাবী ও ব্রিটিশদের শাসনও চলেছে এই কুমিল্লায়। তাই গোটা জেলাতেই হিন্দু, বৌদ্ধ, মুসলিম স্থাপত্য করার নিদর্শন ছড়িয়ে রয়েছে। তবে আজ প্রথমেই আপনাদেরকে কুমিল্লার প্রাচীন ইতিহাস ঐতিহ্য নয়, বরং পরিচয় করে দেব দেশের গ্রামীণ অর্থনীতির উন্নয়নের পথিকৃৎ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের সাথে, যাকে আপনারা কুমিল্লা বার্ড নামে চেনেন। কুমিল্লা শহর থেকে 7 কিলোমিটার এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 3 কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়ের কোট বাড়ির এই নয়নাভিরাম পরিবেশে এখন আপনারা আছেন। গ্রাম উন্নয়নের লক্ষ্য নিয়ে কুমিল্লার প্রাণপুরুষ প্রখ্যাত সমাজবিজ্ঞানী ডক্টর আক্তার হামিদ খান 1959 সালে 27 মে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড প্রতিষ্ঠা করেন। আপনারা বুঝতে পারছেন আমি এখন কুমিল্লার বার্ডে। আমি কল্পনায় যা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর এই বার্ড। এখানে কুমিল্লা আসলেই আপনারা কখনো ভাববেন না যে এরা আপনাকে ঢুকতে দেবে না। কুমিল্লা আসলে বার্ডে ঢুকবেন, ওরা আপনাদেরকে স্বাগত জানাবে। এখানে থাকতে চাইলে ডরমেটরি আছে, খেতে চাইলে ক্যাফেটেরিয়া আছে, ঘুরে দেখতে চাইলে প্রাকৃতিক দৃশ্য আছে। আসবেন কুমিল্লার বার্ডে। আমাদের দেশটা গ্রাম নির্ভর, ফলে গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সাথেই জড়িয়ে রয়েছে দেশের সামগ্রিক উন্নয়ন। 1959 সালে প্রতিষ্ঠার পরেই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা থানায় পরীক্ষামূলকভাবে কাজ শুরু করে। কৃষি ও পল্লী উন্নয়নে গবেষণা ছাড়াও বার্ডের প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে রয়েছে শিশু ও বয়স্ক শিক্ষা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ স্থানীয় কমিউনিটি জোরদার করার মতো গুরুত্বপূর্ণ সব কাজ। বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান যদিও এখন আর আমাদের মাঝে নেই, তবুও তার গড়া এই প্রতিষ্ঠানটি শুধু দেশে নয়, বর্তমানে বিশ্বের অনেক দেশের পল্লী উন্নয়নের মডেল হিসেবে কাজ করছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1908 সালে পাবনায় বঙ্গীয় প্রাদেশিক পরিষদের এক সভায় বলেছিলেন, আমরা যদি রাষ্ট্রীয় উন্নতিকে সত্য করতে চাই তবে সবার আগে গ্রামের মানুষদের মানুষ করতে হবে। রবীন্দ্রনাথ যেমন সত্য বুঝেছিলেন, তেমনি ডক্টর আক্তার হামিদ খান গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্র্যাকের ফজলে হোসেন আবেদ গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। গ্রামের জনগণের ভাগ্য উন্নয়নের ফলেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন। সারা বিশ্ব এখন এক নামে চেনে আমার এই দেশ বাংলাদেশ। থ্যাংক ইউ ডক্টর ইউনুস। 156 একর জায়গার উপর অবস্থিত বার্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে মনোরম এক প্রাকৃতিক পরিবেশ। এর বাগানে আছে 170 প্রজাতির 40,000-এরও বেশি গাছ। দেশের পথে আপনারা কেমন দেখলেন কুমিল্লা বার্ডের ভেতরে বিভিন্ন স্থাপনা ও এর নজর কাড়া প্রাকৃতিক সৌন্দর্য? তো আমাদের বার্ডে ঘোরা শেষ, চলুন বেরিয়ে আসে কুমিল্লার কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। আজ আপনাদেরকে প্রথম ঘুরিয়ে দেখাবো ইটাখোলা মুড়া। শালবন বিহার থেকে 2 কিলোমিটার উত্তর পশ্চিমে কুমিল্লা কালীর বাজার সড়ক সংলগ্ন কোটবাড়ি এলাকায় বার্ডের খুব কাছে এই ইটাখোলা মুড়ার ঠিকানা। 800 সালের আগে নির্মিত এই ইটাখোলা মুড়াটি 1955-56 সালে খনন করা হয় এবং তখন থেকেই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে আসছে। কুমিল্লার কোটবাড়ির এই শালবন বিহারের অন্তর্ভুক্ত এই জায়গাটি একটি দারুণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটির নাম হচ্ছে ইটাখোলা মুড়া। এখানে আরও অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, চলুন আপনাদের ইটাখোলা মুড়া দেখাই। চারকোনা এই মোড়ার একটি প্রাচীর ঘেরা জায়গার মাঝখানে প্রায় 20.5 মিটার উপরের ঢিবিতে একটি মন্দির ও একটি ছোট বিহার আছে। মন্দিরটিতে 5টি বসতি আমল ও বিহারে 2টি বসতি আমলের অস্তিত্ব পাওয়া যায়।
ইট ও কাদায় তৈরি এই ইটাখোলা মুড়ার পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, একটি বৌদ্ধ মূর্তি, 3টি সোনার পিণ্ড, একটি রূপার হরিকেল মুদ্রা এবং কিছু ছোট আকারের ধাতু মূর্তি ও মুদ্রিকা এবং মাটির বাসন পাওয়া গেছে। 1955-56 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ কুমিল্লার বিভিন্ন স্থানে জরিপ চালিয়ে প্রাচীন কীর্তির 54টি ধ্বংসাবশেষ সংরক্ষণ করেছে। এলাকার লোকজনের মতে লালমাই ময়নামতির পাহাড়ের প্রায় সমস্ত এলাকা জুড়ে অসংখ্য প্রাচীন কীর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে নাকি 99 জন রাজা রাজত্ব করে গেছেন। 99 জন রাজার সন্ধান না পাওয়া গেলেও কমপক্ষে 8টি রাজবংশের প্রায় 30 জন রাজা যে এখানে রাজত্ব করে গেছেন তা এখানে খনন করে জানা গেছে। আরও খনন কাজ চালালে কে জানে, হয়তো স্থানীয় প্রবাদ সত্য হয়ে যেতে পারে। কুমিল্লার কোটবাড়ির এই শালবন বিহারের ইটাখোলা মুড়া, এই যে আমার পিছনে যেটা, এটা সম্পর্কে জানতে হলে, দেখতে হলে আপনাকে এখানেই আসতে হবে। আর ওই যে ওটি রূপবান মুড়া, ইটাখোলা মোড়া দেখা হলো, এবার চলুন রূপবান মোড়ায়। দেশের পথে ইটাখোলা মোড়া থেকে রাস্তা পেরোলেই পেয়ে যাবেন এটি। বন্ধুরা, আমরা এসে গেছি রূপবান মুড়ায়। ওই দেখেন রূপবান মুড়া, ভাই অনেক দূর, যান দেখে আসি। লালমাই পাহাড়ের পূর্ব দিকে কুমিল্লা কালীর বাজার সড়কে রূপবান মোড়া অবস্থিত। রাস্তা থেকে 11 মিটার উঁচুতে অবস্থিত এই রূপবান মোড়া 8ম শতাব্দীর পূর্বে তৈরি হয়েছিল। 1984, 85 এবং 86 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন করে একটি মন্দির, একটি বিহার ও 2টি নিবেদন স্তূপের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এই রূপবান মুড়ায় পাওয়া প্রত্নতত্ত্ব নিদর্শনের মধ্যে রয়েছে একটি বেলে পাথরে দণ্ডায়মান বুদ্ধ মূর্তি, পোড়ামাটির ফলক ও বেশ কিছু অলঙ্কৃত ইট। ইট ও কাদায় তৈরি এই রূপবান মুড়ায় 3টি বসতি আমলের অস্তিত্ব রয়েছে। প্রথম বসতি আমলে এটি 28.19 মিটার চারকোনা জায়গার উপর গড়ে উঠেছিল। পরবর্তী আমলে এর মেঝে কিছুটা উঁচু করে মন্দিরের ডিজাইন পরিবর্তন করা হয়। এতক্ষণ যা বললাম তা সবই বইয়ের কথা। প্রাচীন এই স্থাপনায় পর্যটনের কিছু সুবিধা থাকা দরকার ছিল। ঘুরতে আসার সময় মনে করে পানি আর হালকা খাবার সাথে নিয়ে আসবেন, তবে খেয়ে দিয়ে কিন্তু এলাকা নোংরা করবেন না। বন্ধুরা, আমরা ছুটে চলেছি শালবন বিহার দেখতে। বার্ড, ইটাখোলা মোড়া, রূপবান মোড়া, শালবন বিহার, ময়নামতি জাদুঘর সবই কুমিল্লার কোটবাড়ি এলাকাতে এবং প্রায় পাশাপাশি। শালবন বিহার যেতে পথে পড়বে কুমিল্লা ক্যাডেট কলেজ, দেখে নিন এক ঝলক। জানেন তো, কুমিল্লা ক্যাডেট কলেজ দীর্ঘদিন ধরে কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় শীর্ষস্থান দখল করে আছে। কুমিল্লা ক্যাডেট পেরোলেই পেয়ে যাবেন শালবন বিহার। এই বিহারের অনেক নাম শুনেছি, দেশের পথে ঘুরতে এসে আজ তা দেখার সৌভাগ্য হল। ওয়াও, এ তো দেখছি একটা বিশাল সাজানো বাগান। চলুন ঝটপট টিকিট কেটে ঢুকে পড়ি শালবন বিহারে কি আছে দেখতে। দেশের প্রত্নতাত্ত্বিক ইতিহাসে লালমাই ময়নামতি খুবই গুরুত্বপূর্ণ, আর এই অঞ্চলে খুঁজে পাওয়া নিদর্শনের অন্যতম হল এই শালবন বিহার। কুমিল্লা কালীর বাজার সড়কের কোটবাড়ি এলাকার সালমানপুর গ্রামে এই শালবন বিহার অবস্থিত। জানা গেছে 600 সালের কোনো এক সময় দেববংশীয় রাজা ভবদেব এই বিহারের গোড়াপত্তন করেন। খননের আগে এটি শালিবাহন রাজার বাড়ি এবং শালবন রাজার বাড়ি নামেও পরিচিত ছিল। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1955 সাল থেকে 1968 সাল পর্যন্ত এ স্থানে কয়েক দফা খনন করে 6টি বসতি আমলের চিহ্ন সহ চারকোনা বিশিষ্ট 167.6 মিটার ধ্বংসাবশেষ খুঁজে পায় এবং যা আপনাদের দেখার জন্য দারুণভাবে সংরক্ষণ করা রয়েছে।
খড়গ ও রাত শাসনের মধ্যে দিয়ে বিহারে বসতি আমল শুরু হয়। আনুমানিক 10 থেকে 11 শতকে পঞ্চম বসতি আমলে পুরো স্থাপনাটি দুর্বল হয়ে ধসে পড়তে শুরু করে। ষষ্ঠ বসতি আমলের পর এটি পরিত্যক্ত হয় এবং ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়। বিশাল এই শালবন বিহার জুড়েই একসময় ছিল মন্দির, বসতঘর, হলঘর, বাগানসহ বৌদ্ধ সভ্যতার অনেক মূল্যবান স্থাপত্যের নিদর্শন। ছিল অনেক গল্প, অনেক ইতিহাস, যার কোনোদিনই উদ্ধার করা যাবে না। তবু প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংরক্ষণ করে যেভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে তা দেখে ভালো লাগলো। আমাদের দেশের সব ঐতিহাসিক স্থাপনাগুলো যদি এভাবে যত্ন করে রাখা যেত আরও ভালো লাগতো। তো বন্ধুরা, এই শালবন বিহারে বসে এখন আপনাদের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখাবো। আপনার নাম? আমার নাম জসিমউদ্দিন অসীম। জসিমউদ্দিন অসীম। নামটার মধ্যে একটু বেকাতার একটা ব্যাপার আছে। ওনাকে আমরা পরিচয় করে দিতে পারি অনেকভাবে, কিন্তু ওনার সমস্ত পরিচয়ের পিছনে একটি পরিচয় আছে, সেটা হচ্ছে উনি আতেল। আপনার মনে হয় ভাবছেন আমি ইয়ার্কি করছি, বাট এটা ইয়ার্কি না। উনি নিজে জানেন উনি আতেল। আপনি কি আতেল? অবশ্যই আমি একজন আতেল। আপনি কবে থেকে জানেন আপনি আতেল? আমি আতলামি করছি, কিন্তু সেটা তখন আমি জানতাম না। কিন্তু এক সময় দেখা গেল রাস্তায় হাঁটি যখন, মানুষ আতেল বলে আমাকে ডাকে। আরেকটা ব্যাপার আমরা যেটা জানতে পেরেছি, উনি আতলামি করার জন্য শ্রেষ্ঠ আতেলের পুরস্কার পেয়েছেন। এটা কি সত্যি? সেটা অবশ্যই সত্যি। সেটা হলো 2002-এ কুমিল্লা জেলা উদীচী ফেনীর মুহুরী প্রজেক্টে পিকনিক করতে যায়। তো সেখানে তাদের একটা আতেল ভোটাভুটির ব্যাপার ছিল। সেই নির্বাচনে আমাকে শেষ পর্যন্ত আতেল হিসেবে নির্বাচন করেছে। আপনি কত ভোট পেয়েছিলেন? 35 ভোট পেয়েছিলাম এবং শেষ পর্যন্ত তাদের অনুরোধে আতেল হিসেবে একটা বক্তব্য রেখেছিলাম। আর পুরস্কার হিসেবে আমার মুখমণ্ডল ধোয়ার জন্য আমাকে সাবান দেওয়া হয়। তারপর চেহারা দেখার জন্য একজন আতেল প্রতিদিন তার চেহারা দেখবে, আত্মপ্রতিকৃতি দেখার জন্য আয়না পুরস্কার হিসেবে দেওয়া হয় আর কি। বেসিক্যালি আপনি কি করেন? আমি পত্রিকার চাকরি করি, গত 10 বছর যাবৎ পত্রিকার চাকরি করি। কিন্তু এই আতলামির জন্য, মানে আতলামিটাকে আমি আর্ট হিসেবে দেখছি, শিল্প হিসেবে দেখছি। সেই আর্ট হিসেবে দেখার জন্য, আতলামিকে বাঁচাবার জন্য আমার 10 বছরে 10 বার পত্রিকার চাকরি ছাড়তে হয়েছে। আতেল হতে হলে আমার মনে হয় প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমি আতেল না, এটা বলা না। আমার কাছে মনে হচ্ছে আতেলদের আত্মপরিচয় দেওয়ার সময় এসেছে। আতেল যদি দার্শনিককে দার্শনিক বলতে পারি, তো আতেলকে আতেল বলতে পারবো না কেন? আতেল হওয়ার সাধনাটা খুব কঠিন। তাকে জগৎ সংসারের সব বিষয়ে তার ধারণা থাকতে হবে, শ্রেণীভেদ ভুলে যেতে হবে। মানে আপনাকে যে কোনো ব্যাপারে কথা বলতেই হবে। হ্যাঁ, সেই অল্প কথায় কথাটা শেষ করতে হবে। জীবনকে আসলে খণ্ডিতভাবে দেখলে আতেল হওয়া যাবে না। জীবনকে সামগ্রিকভাবে, পূর্ণাঙ্গভাবে দেখলেই পরে আতেল হওয়া সম্ভব। জীবনকে এক্সপেরিমেন্ট করছেন কিভাবে? আমার একটা টার্গেট ছিল যে আসলে আমি আতেল হব, দার্শনিক হবার মতো, বার্ট্রান্ড রাসেল হবার মতো মেধা আমার নেই। যেদিন আমি বুঝলাম যে দার্শনিক না হতে পারে, আতেল তো হতে পারবো। সেদিন থেকে আমি পেইন্টিং শিখতে গেছি, ওয়াটার কালার করেছি, থিয়েটার করেছি, আমি আবৃত্তি শিখেছি, ফিল্ম মেকিং করতে গেছি, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করেছি, লিটারেচারে পড়েছি, তারপর সাংবাদিকতা করেছি, ফটোগ্রাফি করেছি, পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের জন্য অনেক দিন চেষ্টা করেছি। পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের জন্য আপনি পায়ে হেঁটে কিভাবে বিশ্ব ভ্রমণ করবেন? হ্যাঁ, এরকম নজির আছে। আপনার ভূপর্যটক বিমল দেব সাইকেলে বিশ্ব ভ্রমণ করেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণ। আপনি পায়ে হেঁটে যাবেন কি করে? আপনি কি কোনো ট্রেনিং নিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রতিদিন 20 থেকে 25 কিলোমিটার পর্যন্ত 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত আমি প্রতিদিন, হ্যাঁ প্রায় 2 বছর আমি করেছি। বাংলাদেশে যারা আতেল আছেন আমার বন্ধু বান্ধব, তাদেরকে বলছি, এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ, আপনারা আর লুকিয়ে থাকবেন না, আসুন এনার মতো সোচ্চার হই। আতেল কোনো খারাপ জিনিস না। আতেল হতে কি লাগে? আত্মশক্তি লাগে, আত্মশক্তি লাগে, মনোবল লাগে। দ্যাটস ইট, কিপ ইট আপ। ওরে বাবা, কত কথা বলে রে। চলুন এখন শালবন বিহারের বাকি অংশ দেখে আসি। 639 সালে চীনা পরিব্রাজক হিয়েন সান শালবন বিহারের 30টি আশ্রমে 2000 জন ভিক্ষু দেখতে পান। বুঝতে পারছেন কত বড় ছিল এই শালবন বিহার। বর্তমানে প্রতিদিন এখানে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। বন্ধুরা, শালবন বিহার দেখতে দেখতে লিখে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। দেশের পথে, বাংলা ভিশন, 73 উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1207। ইমেল করুন দেশের পথে @banglavision.tv। SMS করুন 0191624736। আমি আবার বলছি 0191624736 এই নম্বরে। আপনারা দেখছেন ভবদেব বিহার। ভবদেব বিহার বললে অবশ্যই এটাকে কেউ চেনে না। এটার এখন নাম শালবন বিহার। সেই শালবন বিহার সম্পর্কে আমার বলার তেমন কিছু নেই, তবে আমি এখানে এসে আশ্চর্য হয়েছি দেখে। এখানে 115টি ছোট বড় কক্ষ, মানে ঘর আছে, আরও আছে অনেক অনেক প্রাচীন, অতি প্রাচীন স্থাপনা। আপনারা যখনই
কুমিল্লা আসবেন একটা দিন বেড়াতে বা ঘুরতে বা কোনো কাজে সময় পেলে এই জায়গাটি অবশ্যই মিস করবেন না। দেখতে পাচ্ছেন ওই যে তাল গাছটা, ব্যাক ব্রাশ করা তাল গাছ। দেশের পথে বন্ধুরা, জয় হয়েছে দেশের পথের। এই প্রথম আমরা কোনো জাদুঘরে ঢোকার পারমিশন পেলাম। চলুন ঝটপট দেখে ফেলি ময়নামতি জাদুঘর। জাদুঘরটি শালবন বিহারের সাথেই লাগানো। জাদুঘরে ঢুকতেই বাঁ পাশে আছে আনুমানিক 900 থেকে 1000 সালের গৌতম বুদ্ধের একটা বিশাল ব্রোঞ্জের মূর্তি। লালমাই ময়নামতি অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য 1965 সালে এই ময়নামতি জাদুঘর স্থাপন করা হয়। এই ময়নামতি জাদুঘরে শালবন বিহার, কোটালী মোড়া, চারপত্র মোড়া, রূপবান মোড়া, ইটাকোলা মোড়া, আনন্দ বিহার, রানীর বাংলো ও ভোজ রাজার বাড়ি বিহারে প্রাপ্ত ধ্বংসাবশেষগুলোর ভূমি নকশা, ধাতুলিপি ফলক, প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জের মূর্তি, পাথরের মূর্তি, অলঙ্কারের অংশবিশেষ এবং ঘরে ব্যবহৃত মাটির হাঁড়ি পাতিল ইত্যাদি সংরক্ষণ করে রাখা আছে। ময়নামতি জাদুঘরে বড় ধরনের 40টি শোকেসে স্থান পেয়েছে প্রায় 950 প্রাচীন জিনিসপত্র। দেশি বিদেশি পর্যটক, ছাত্র এবং গবেষকদের জন্য এখানে রয়েছে একটি বিভাগীয় বিশ্রামাগার। সপ্তাহে শনিবার ছাড়া সব দিনই খোলা থাকে এই ময়নামতি জাদুঘর। তো বন্ধুরা, দেখে নিন ময়নামতি জাদুঘর। দেশের পথে। দেশের পথে বন্ধুরা, এখন আপনাদের নিয়ে চলেছি অমর সুর স্রষ্টা শচীন দেব বর্মনের বাড়িতে। রাজ সিংহাসনের উত্তরাধিকার লড়াইয়ে প্রাসাদ ষড়যন্ত্রে পরাস্ত হয়ে তার বাবা নবদ্বীপ চন্দ্র বর্মন 1870 সালের মাঝামাঝি কুমিল্লা শহর মানে তৎকালীন ত্রিপুরা রাজ্যের চকলা রোশনাবাদ এলাকায় বসবাস শুরু করেন। 1906 সালের 1 অক্টোবর সেই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন, আর এটি সেই বাড়ি। এই উপমহাদেশে সঙ্গীতে তোলপাড় করা কিংবদন্তি শচীন দেব বর্মনের বাড়ি এটি। আই এম ভেরি লাকি টুডে আই এম হিয়ার। চলুন বাড়ির ভেতরটা দেখে আসি। ত্রিপুরার রাজ পরিবার বরাবরই শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষকতা করত, অথচ শচীন দেব বর্মন শাস্ত্রীয় সঙ্গীত বাদ দিয়ে বাংলার পল্লীগীতি সুরকে নিয়ে তৈরি করেছেন সুরসঙ্গীত। এখানেই তার বিশেষত্ব। বাজে টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। জানেন তো, এটি 1971-এ তার একটি অমর গান। ভারতে যাবার পর এই বাড়িটায় পাকিস্তান আমলে মিলিটারি গোডাউন হিসেবে ব্যবহার হয়েছিল এবং এখন এটি পশু সম্পদ অধিদপ্তরের আন্ডারে সরকারি হাঁস মুরগির খামার হিসেবে ব্যবহার হচ্ছে। তো বাড়ির অবস্থা তো দেখলেন। যে কদিন টিকে আছে এর মধ্যে এসে দেখে যান অমর সুরস্রষ্টা শচীন কর্তার স্মৃতি। আমরা চলেছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের বাড়িতে। প্রথম রাষ্ট্রপতি বলে কথা। খন্দকার মোশতাকের বাড়ি কোনটা? 1919 সালে কুমিল্লার দাউদকান্দির এই অজপাড়া গায়ের 10পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, আর এটিই তার বসতভিটা। খন্দকার মোশতাক আহমেদ ছিলেন একজন চৌকস আইনজীবী ও রাজনীতিবিদ। ছাত্র জীবনেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে গঠিত বাংলাদেশের প্রথম সরকারের তিনি আইন, সংসদীয় ও পররাষ্ট্র মন্ত্রী হন। এ থেকেই আপনারা অনুমান করতে পারবেন খন্দকার মোশতাক আহমেদের যোগ্যতা ও বিচক্ষণতা কী পরিমাণে ছিল। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর 3 মাসেরও কম সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তার সময় সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয় এবং জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলা হয়। মনোরম পরিবেশে গড়ে তোলা এই বাড়িতেই একসময় তার শৈশব কেটেছিল। আবার 1996 সালে মৃত্যুর পর এই বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়েছে।
বন্ধুরা, এটা নাকি বেল গাছ। আমি জীবনে এরকম বেল গাছ দেখি নাই। এই বেল গোল গোলই হয়, তবে এই বেল মানুষে খায় না, গরুতে খায়। এটা হচ্ছে রক্তচন্দন। রক্তচন্দন কবিরাজি অনেক কাজে লাগে, অনেক রোগের নাকি খুব মহা ঔষধ। আর এটাই রক্তচন্দনের গাছ। দেশের পথে। শুধু কি প্রত্নতাত্ত্বিক নিদর্শনেই কুমিল্লা এগিয়ে? না বন্ধুরা, কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো। আসুন কুমিল্লার পরিচিতিমূলক একটা গান আপনাদের শোনাই। তো বন্ধুরা, আজ অনেক ঘোরাঘুরি হলো, এখন বিদায় নেবার পালা। আপনারা গান শুনুন আর আমাদের বিদায় দিন। আগামী পর্বেও থাকবে কুমিল্লা, দেখার আমন্ত্রণ রইল। তোর কুমিল্লার মাঝে কত স্মৃতি কীর্তি আছে, জ্ঞানী গুণী জন্মি আছেন এই কুমিল্লায়। হায়রে মেঘনা তিতাস গুমতি নদী বয়ে চলে নিরবধি, সঙ্গীত সম্রাট আলাউদ্দিন জন্মিলেন যেথায় আমার জেলা কুমিল্লা। গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লায়। শহরের পশ্চিমে যাহার সোনাম ধন্য লালমাই পাহাড়, ময়নামতি সেনানিবাস আছে যাহার গায়। পল্লী উন্নয়ন একাডেমি ফুটবাড়ি করেছেন আমি, যাহার ভেতর আছে জানি কলেজ সমবায় আমার জেলা কুমিল্লা। গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লায়। ময়নামতি জাদুঘর শালবন বিহার কি সুন্দর, মাটির নিচে রাজবাড়ি ঘর খুঁড়লে পাওয়া যায়। চণ্ডী মুড়া দুতিয়ার দিঘি ঢেউয়ে করে ঝিকিমিকি, চণ্ডী দেবীর মন্দির দেখি পাহাড়ের চূড়ায় আমার জেলা কুমিল্লা। গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা। ধর্মসাগর নানুয়ার দিঘি শহর কেন্দ্রে গিয়া দেখি, দিয়া গেছেন রানীর দিঘি ত্রিপুরা রাজা। বলি নারায়ণের রামমাণিক্য জোর কারণের দিঘি সাক্ষ্য, বলি নারায়ণের রামমাণিক্য জোর কারণের দিঘি সাক্ষ্য। জগন্নাথের দিঘি শ্রেষ্ঠ 14 গ্রাম থানায় আমার জেলা কুমিল্লা। গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা। স্মৃতি কীর্তি বিজড়িত আরো কত শত শত, লিখতে গেলে আদি অন্ত গ্রন্থ হয়ে যায়। কত গুণী দেশ বরেণ্য কুমিল্লা করেছে ধন্য, কত গুণী দেশ বরেণ্য কুমিল্লা করেছে ধন্য। বারেক সরকার যত সামান্য জারির সুরে গায় আমার জেলা কুমিল্লা। গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা।